বিয়ের ৫ মাসের মাথায় আয়েশাকে রেখে আয়ান দুবাই চলে যায়। ওখানে কিছু সমস্যার কারণে ১ বছরের মাথায় আবার বাংলাদেশে ব্যাক করে। এয়ারপোর্টে ওকে নেওয়ার জন্য ও তেমন কেউ আসেনি, অথচ ঘরে তার বাবা মা ছোট ভাই সবাই আছে। শেষে কি আর করবে, বাইরে বের হয়ে একটা সিএনজি নিয়ে বাড়ি চলে গেল। বাড়ির চৌকাঠে পা রাখতে আয়ানের শরীরটা কেমন করে যেন নেচে উঠল। কতদিন পর বাড়িতে ঢুকছে। আয়ান লাকেশটা নিয়ে ভিতরে ঢুকতে আয়েশাকে দেখে খুশি হওয়ার বদলে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। হাত থেকে লাকেশটা ধূপ করে নিচে পড়ে গেল। শরীরটা অস্বাভাবিকভাবে কাঁপছে। কি বলবে সে কিছু বুঝে উঠতে পারছে না। যার উপর সম্পূর্ণ প্রকার পবিত্র অধিকার থাকা সত্ত্বেও একটু ছুঁয়ে দেখেনি, তাকে যদি আজ প্রেগনেন্ট অবস্থায় দেখে আয়নের মাথা ঘুরছে। আয়ন কিছু বুঝে উঠতে পারছে না, সে আমাকে এভাবে ঠকাতে পারলো। আয়নের রাগ করার বদলে মুহূর্তে চোখ জোড়া ভিজে ওঠে। আয়েশা মামুনকে চা দিয়ে দরজার গোড়ায় আয়নকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মামুন আয়নের ছোট ভাই। মামুন এত সময় আয়নকে খেয়াল না করলে ও আয়েশাকে দৌড়ে আসতে দেখে লক্ষ্য করলো। আয়নকে দেখে তার হাত থেকে আচমকা চাটা নিচে পড়ে গেল। এই মুহূর্তে আয়েশার সাথে কি করবে বুঝতে পারছে না। রাগে রক্ত মাথায় উঠে টকবক করছে। ডান হাতের পিঠ দিয়ে চোখেও পানি মুছে এক ঝটকায় টান দিয়ে আয়েশাকে ছাড়িয়ে নিল। আয়েশা আয়ানকে এমন করতে দেখে ভয়ে চোখ জোড়া ছোট হয়ে যায়। আয়ান হাত দিয়ে আয়েশার গাল চেপে ধরে চোখে চোখ রেখে, তুই আমাকে এত বড় ধোঁকা দিতে পারলি? আমি তোকে কোন দিক দিয়ে অশান্তিতে রেখেছিলাম? কেন করলি আমার সাথে এমন? তোর যদি শরীরে এতটাই বিষ, তাহলে আমি থাকতে বললি না কেন? আমি সব জ্বালা মিটিয়ে দিয়ে যেতাম। কেন করলি আমার সাথে এমন? আমার অপরাধটা কী ছিল? কোন দোষে এত বড় শাস্তি দিলি? রাগে আয়ানের শরীর থরথর করে কাঁপছে। আয়ানের চিৎকার শুনে আয়েশা আরও জোরে জোরে কান্না শুরু করলো। ওর কান্না দেখে আয়ানের মোটেও দয়া মায়া হচ্ছে না। তার ইচ্ছে করছে গলা টিপে মেরে ফেলতে। তোর শরীরে বিষ আমি যদি আজ না কমাইছি, আমিও বাবু না। ওর ভালোর জন্য ১৫০ দিন ওর সাথে এক বিছানায় শুয়েও একটু স্পর্শ করিনি। মন বলতো ছুঁয়ে দেখতে, কিন্তু ভিতরের সত্তাটা বলতো না ছুঁয়ে আর কিছুদিন ধৈর্য ধরতে। আমিও তার কথা মতো চলতে হাজার চেষ্টা করেছি, কিন্তু তার বিনিময়ে ও আমাকে কি দিল? আজ মাগিকে আমি মেরে ফেলবো। সে ৫ মাস আগের আয়ান নামক পশুটাকে আবার জাগিয়ে তুলছে। আয়ান প্যান্ট থেকে এক টানে বেল্টটা খুলে নিল, এরপর জোরে ধাক্কা দিয়ে আয়েশাকে মাটিতে ফেলল। আয়েশা আয়ানের ধাক্কার তাল সামলাতে না পেরে হুমড়ে খেয়ে ফ্লোরে পড়ে যায়। এরপর আয়ান শরীরের সব শক্তি দিয়ে মারতে লাগলো। আয়ানের বেল্টের বাড়ি খেয়ে চিৎকার করে আওয়াজ করতে চাইছে, কিন্তু মুখ দিয়ে গঙ্গানি ছাড়া কিছুই বের হচ্ছে না। ওর এই নিশ্চুপ নীরবতা আয়ানকে আরও পশু বানিয়ে তুলছে। আয়েশা হাত দিয়ে নিজের শরীরকে বাঁচাতে চেষ্টা করতে লাগলো। অনবরত বেল্টের বাড়ি হাতের উপর পড়তে হাতের চামড়া ছিঁড়ে রক্ত বের হচ্ছে। আয়নের তা দেখে সামান্যতম মায়া হচ্ছে না। ওর এই মুহূর্তে ওকে মেরে ফেলতে ইচ্ছে করছে, তাই বাইরের সব ধ্যান জ্ঞান বাদ দিয়ে ইচ্ছে মতো মারতে লাগলো। এদিকে আয়েশার গঙ্গানি আয়ানের চিৎকার চেঁচামেচি শুনে জেরিন বেগম, মীর চৌধুরী দৌড়ে নিচে এসে আয়ানকে আটকালো। মামুন এখনও আগের মতো বসে চা খাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে না তার সামনে এত কিছু হয়ে যাচ্ছে। আয়নের রাগে চোখ দিয়ে আগুন বের হতে লাগলো। মীর চৌধুরী হাত থেকে ছাড়া পেতে ছুটাছুটি করতে লাগলো। এদিকে জেরিন বেগম আয়নের হাত থেকে জোর করে বেলটা কেড়ে নিল। আয়েশা মার খেয়ে মাটিতে গড়াগড়ি খেয়ে কান্না করতে লাগলো। পেটে হাত দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বেল্টের আঘাতে হাতের পায়ের বিভিন্ন জায়গায় কেটে রক্ত পড়ছে। ফ্লোরে হালকা হালকা রক্তের দাগও দেখা যাচ্ছে। মীর চৌধুরী আয়ানকে পিছন থেকে ধরে রাখলো। জেরিন বেগম গিয়ে আয়েশার চুলের মুঠি ধরে টেনে তুলে, মাগিটা কোত্থেকে পেট বাঁধিয়ে আসছে আমরা জানি না, কার বাচ্চা পেটে নিয়ে বসে আছে কে জানে। মাগি তো বোবা, কে করছে তার নামও বলছে না। আমি তুই আসার অপেক্ষায় ছিলাম এতদিন, এখন তুই আসছিস। এখন এই খার বাচ্চাটার কি করবি সেটা তোর ব্যাপার। তোর বউ, তুই যা ইচ্ছে কর, পরে যেন আমাদের আবার জেলে যেতে না হয়। আয়েশা জেরিন বেগমের মুখ থেকে এমন কথা শুনে হামাগুড়ি দিয়ে পায়ের কাছে গিয়ে জেরিন বেগমের পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আয়েশা জেরিন বেগমের পা ধরতে জেরিন বেগম লাথি মারে। আয়েশার লাথির চোটে ফ্লোরে মুখ থুবড়ে পড়ে। আয়ান মীর চৌধুরীর হাত থেকে ছুটতে চাইলেও পারছে না।
মীর চৌধুরী আয়ানকে শক্ত হাতে ধরে আছে। জেরিন বেগমের লাথিটা গিয়ে আয়শার মুখ দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। জেরিন বেগম আয়শার এমন অবস্থা দেখে ও তার মন শান্তি হচ্ছে না। এবার আয়শার চুলের মুঠি ধরে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে গিয়ে ধাক্কা মেরে বের করে দিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। জেরিন বেগম আয়ানের কাছে এসে আঁচল দিয়ে মুখের ঘাম মুছে দিয়ে আয়ানের মাথা ধরে নিচু করে কপালে চুমু খেয়ে, কবে আসলি বাবা, আর আমাদের বললি না কেন আগে? আয়ান চুপ করে দাঁড়িয়ে আছে। এদিকে জেরিন বেগম আয়ানের কাছে আসতে মীর চৌধুরী ও আয়ানের হাত ছেড়ে দেয়। আয়ান তার মায়ের কথা শুনে উত্তর দেওয়ার মতো কোনো অবস্থাতে নেই। তার মন ভেঙে গেছে। সাজানো গোছানো সংসার জীবনটা নিমিষে ভেঙে চুরমার হয়ে গেছে। যাকে বুকে নিয়ে হাজারখানিক স্বপ্ন বুনত, চাঁদের মিষ্টি আলোতে যাকে নিয়ে সুখী সংসার করার চিন্তা করত, সব তো আজ নিজেই শেষ করে দিল। যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসত তাকে সে নিজের হাতে মেরে রক্তাক্ত করেছে। যার গায়ে একটা মশা কামড় পড়লে সে নিজে ব্যথা অনুভব করত, তাকে আজ নিজের ছোট ভাইয়ের সামনে মেরে বেইজ্জত করেছে। আয়ান আয়েশাকে নিয়ে বেশি হাইপার হয়ে যেতে মাথা ঘুরে পড়ে যায়। আয়ানের জ্ঞান হারাতে মামুন কিলকিল করে হেসে ওঠে। মামুনের এমন হাসি শুনে মীর চৌধুরী আর জেরিন বেগম ওর দিকে তাকায়। তোমার এই বদমেজাজি ছেলেটা একটু ভেবেচিন্তে কাজ না করে এসে ঘরের তুলকালাম করিয়ে দিল। আমি তো মনে মনে এরকম কিছু ভাবছি, এখন ওই মাগিটারে কি করব মা? তুমি যে পরিমাণ অ্যাক্টিং করছো না, ভাই তো পুরো বিশ্বাস করে নিল দেখি। সব হয়েছে তোর জন্য, তোকে বাঁচাতে এসব করতে হয়েছে। পরে আবার বলিস না তোর জন্য আমরা কিছু করিনি। তুমিও তো ওই বস্তির মেয়েটাকে পছন্দ করতে না, তুমিও তো চাইতে না ওকে ঘর থেকে বের করতে। চাইতাম, কিন্তু তুই যে ওই মেয়েটাকে ওই অবস্থা করলি, তা কি আমরা করতে বলেছি? মামুন জেরিন বেগমের কথা শুনে কিছুটা চুপসে গিয়ে, বাদ দাও সেসব কথা, এখন বাইরে রাত ঘনিয়ে আসছে, আর ওই মাগিটা যদি বাড়ি ছেড়ে চলে না যায় তাহলে আজ রাতেই মেরে লাঠি চাপা দিয়ে দিব। চিন্তা করো না তোমরা, এখন তোমরা তোমাদের পাগল ছেলেটাকে সামলাও, আমি একটু রেস্ট নেব। মামুন সোফা ছেড়ে উঠে তার রুমের দিকে হাঁটা ধরল, আর মীর চৌধুরী আয়নকে ধরে আয়শার রুমে নিয়ে শুয়ে দিল। ওরা আয়নের জ্ঞান ফিরুক সেটা চাচ্ছে না, তাই অজ্ঞান অবস্থায় ফেলে দুজন তাদের রুমে চলে গেল। আয়শা আয়নের এমন রূপ আগে কখনো দেখেনি। আয়শা জেরিন বেগমের ধাক্কায় মাটিতে পড়ে যায়, আর মাটিতে পড়ার সাথে সাথে একটা ইটের টুকরোর সাথে মাথা লেগে খানিক কেটে ওখান দিয়েও রক্ত ঝরছে। আয়শা রক্তমাখা শরীর নিয়ে কষ্ট করে কোনো রকম দাঁড়ায়। শরীরটা ভার ভার লাগছে, মনে হচ্ছে এখনই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাবে। দু কদম সামনে দিতে মাথা ঘুরে পড়ে যায়। আয়শা আকাশের দিকে তাকিয়ে মাটির মধ্যে শুয়ে পড়ে, শরীরে অসহ্য বেদনা। আয়শা কান্না করতে করতে বলতে লাগলো, মা, ও মা, তুমি আমাকে এমন করে কেন জন্ম দিলে? আমি তো চিৎকার করে একটু কথাও বলতে পারি না, ওনাকে আমার মনের কথাটাও বলতে পারি না। আমি কি দোষ করেছি? সবাই আমাকে এমন দূর দূর কেন করে? ছোটবেলায় তোমার জন্য কোথাও বের হতে পারতাম না। আমার বয়সী মেয়েরা খেলাধুলা করার সময় তুমি আমাকে বেঁধে রাখতে। তুমি যখন জানতে পারলে আমি বোবা, কেন মেরে ফেলোনি তখন? ও মা, কী নিয়ে বাঁচবো আমি, যার জন্য শত কষ্ট বুকে জমা রেখে অপেক্ষা করেছি, আজ সেও আমাকে মেরেছে। আমি তো কোনো দোষ করিনি, ওনার ভাইয়ে আমার এই অবস্থা করেছে। আজ যদি কথা বলতে পারতাম, আমি চিৎকার করে ওনাকে সব বলতে পারতাম, জমিয়ে রাখা শত কষ্ট ওনাকে খুলে বলতাম। মা, আমি বোবা হয়ে কেন জন্মেছি? তুমি ছাড়া কেউ আমাকে ভালোবাসে না। মা, তোমার দেওয়া ওয়াদা উনি ভুলে গেছে, উনি সব ভুলে গেছে মা, উনি পাল্টে গেছে। মা, আমি মরতে চাই, আজ বাঁচার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছি না, কী নিয়ে বাঁচবো? আমি তোমার কাছে যেতে চাই মা। আয়শা কান্না বন্ধ করে হাত দিয়ে চোখের পানি মুছল, এরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে গেট পর্যন্ত গিয়ে গেট ধরে আবার বসে পড়ল। তার ভীষণ মাথা ব্যথা করছে, মাথাটা ধরে গেট হেলান দিয়ে বসে পড়ল। বিজয় দিবসের সময় ছাত্রলীগের নেতাকর্মীরা মিলে রাতে একটা পার্টির আয়োজন করেছে। আয়নও তাদের এলাকার ছাত্রলীগের সভাপতি। সে রাতের অনুষ্ঠান শেষে বাইক নিয়ে যখন ব্রিজ পার হচ্ছিল, তৎক্ষণাৎ দুই মহিলাকে কিছু লোক ধাওয়া করতে আয়ান বাইক থেকে নেমে ওদের সামনে গিয়ে দাঁড়ায়। আয়ান মহিলাগুলোকে উদ্দেশ্য করে, আপনারা কোথাও যাবেন না, আমি এসে পড়েছি, দেখি এখন কে আপনাদের কাছে আসে, কার বুকে এত দম, কার এত সাহস আমার সাথে পাঙ্গা নেবে।
আয়নের কথা শুনে ওদিকে তিনজন উল্টো দিকে ঘুরে মুখ বেঁধে ফেলে, যার ফলে আয়ন এলাকার মানুষ হয়েও আর কাউকে চিনতে পারছে না। ওরা আয়নের কথা শুনে হাতে দা নিয়ে আয়নের দিকে এগিয়ে আসতে আসতে বলে, শরীরে অনেক রক্ত না, দেখ আজ কি করি তোর সাথে, এই দুই বেটিকে আজ মারবো। একজন আয়নের দিকে দা নিয়ে আসলো, বাকি দুজন দুই মহিলার দিকে গেল। আয়নের দিকে যে আসলো ও হাতে রামদা ছিল, ফলে আর নিজেকে বাঁচাতে গিয়ে হিমশিম খাচ্ছে। এবার সাত পাঁচ না ভেবে কোমর থেকে পিস্তলটা বের করে ওকে গুলি করে দেয়। প্রথমজনকে মারতে দেখে বাকি দুজন দুইটা মহিলার মধ্যে একজনকে ছুরি মেরে পানিতে ঝাঁপ দেয়, সাথে ওই দুইজন আয়নের সামনে থেকে গায়েব হয়ে যায়। আয়ন গুলিবিদ্ধ লাশটাকে কি করবে ভেবে পাচ্ছে না। মনে মনে চিন্তা করলো, বাকি দুজন যেহেতু পানিতে আছে, ওকেও তাদের সাথে পাঠাই দেয়, ওরাই ওকে গায়েব করে দিবে, মাঝখানে আমি বেঁচে যাব। সাত ছয় না ভেবে লাশটাকে পানিতে ফেলে দেয়। এরপর দৌড়ে আহত মহিলার কাছে যায়। আয়ন কাছে যেতে মহিলাটি আয়নের হাত ধরে, বাবা, ও আমার একমাত্র মেয়ে আয়েশা, আমি পাশের বস্তিতে থাকতাম। 13 বছর ধরে আমার মেয়েটা কোনো রকম সবার চোখের আড়াল করে রেখেছি, কারো নজর পড়তে দেয়নি ওর উপর। এতদিন কারো নজর না আসলেও ও এখন শকুনের চোখ পড়ছে ওর উপর। আজ ওরা তিনজন আমার মেয়েটার সর্বনাশ করতে চেয়েছিল, তুমি ফেরেশতার মতো এসে আমার মেয়েটাকে বাঁচিয়ে দিলে। বাবা, আমার মেয়েটা এখনও নিষ্পাপ, আমার সময়ও ঘনিয়ে আসছে, শেষ সময় আমার একটা কথা রাখবে, বলো রাখবে? আয়ন কি বলবে বুঝতে না পেরে হ্যাঁ সূচক বলে মাথা নাড়ালো। আমার সাধ্যমতো চেষ্টা করব, আপনি বলেন। মৃত্যুশয্যায় মহিলার মুখে হাসি ফুটে ওঠে। আয়নের দু হাত ধরে, আমার ফুলের মতো মেয়েটাকে তুমি আগলে রেখো, ওকে অযত্নে ফেলে দিও না। তুমি যদি বিবাহিত হও, আমার মেয়েটাকে একটা ভালো ছেলের হাতে তুলে দিও, যে আমার মেয়ের গায়ে কখনো ফুলের টুকাও দিবে না। আমার মতো করে আমার মেয়েকে রানীর মতো করে রাখবে। কথা দাও আমাকে, আমার এই স্বপ্নটা তুমি পূরণ করবে। আপনি কোনো চিন্তা করবেন না, আজ থেকে আপনার মেয়ের সব দায়িত্ব আমার। আমি আপনার স্বপ্ন বিফলে যেতে দিব না। যতক্ষণ দেহে প্রাণ থাকবে আপনার মেয়েকে রানীর মতো করে রাখবো, কথা দিলাম আপনাকে। মহিলাটি আয়নের হাত ধরে মুচকে হাসলো। আয়েশার হাত আয়নের হাতে তুলে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আয়ন হঠাৎ না বলে চিৎকার করে উঠে বসে, এ আমি কি করলাম? আমি তোর মাকে কথা দিয়েছি ওনার মেয়েকে রানীর মতো করে রাখবো। আয়ন বিছানা ছেড়ে দ্রুত নামে, এক প্রকার দৌড়ে নিচে যায়। এরপর ঘরের মেইন দরজা খুলে দেখে আয়েশা নেই। আয়ন পাগলের মতো দৌড়ে ঘর থেকে বের হয়ে রাস্তায় যায়। এদিক ওদিক তাকিয়ে হঠাৎ কিছুটা দূরে লক্ষ্য করে দেখে আয়েশাকে। আয়েশা রাস্তার মধ্যে এলোমেলোভাবে হাঁটছে, শাড়ির আঁচল মাটিতে পড়ে আছে। আয়ন পিছন থেকে আয়েশা বলে চিৎকার করে ডাকছে, আর ঝড়ের বেগে দৌড়ে আয়েশার কাছে যেতে চাইছে। আয়নের বাড়ির পাশে রোডটা হাইওয়ে হওয়ায় ঝড়ে বেগে গাড়ি চলছে। এর মধ্যে আয়েশা রাস্তার মাঝখানে চলে গিয়েছে। আয়নের দৌড় বেশিক্ষণ স্থায়ী হলো না। আচমকা একটা বাসের ধাক্কায় আয়েশা গিয়ে একটা পিলারের সাথে ধাক্কা খায়। আয়েশার নিথর দেহটা মাটিতে পড়ে আছে। আয়ান গিয়ে আয়েশার মাথা কুলে নিয়ে চিৎকার করে কান্না করে দেয়, এই পাখি, তুমি আমাকে একা ফেলে কোথাও যেতে পারো না। তুমি কিন্তু বলেছিলে বাঁচলে দুজনে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। তুমি আমাকে এভাবে ফেলে রেখে যেতে পারো না পাখি। এই পাখি, চোখ খুলে দেখো, তোমার আয়ান এসে গেছে। আমার ভুল হয়ে গেছে, আজকের পর থেকে আর কখনো তোমার গায়ে হাত তুলব না। চোখ খুলো তুমি। আয়নের কান্না দেখে আশেপাশের লোকের ভিড় জমে গেছে, কেউ কেউ ছবি তুলতেছে। আয়ান আয়েশার মুখ ঢাকতে গিয়ে লক্ষ্য করে এখনও ওর নিঃশ্বাস চলছে। আয়ন আর দেরি না করে আয়েশাকে কুলে তুলে নিয়ে রাস্তা পার হতে গিয়ে একটা গাড়ি এসে দুজনকে ধাক্কা দেয়। সাথে সাথে আয়ান আয়েশাকে নিয়ে দূরে ছিটকে পড়ে। আয়নের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখ উল্টে আসছে, আজরাইলকে চোখের সামনে দেখতে পাচ্ছে। পিচ ঢালা রোডে গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে মাটির সাথে ঘষে আয়নের মুখের এক পাশ থেতলে গেছে, বাম হাত ভেঙে ঝুলে গেছে। আয়ন বার কয়েক চেষ্টা করে মাটি থেকে মাথা তুলতে পারছে না। অবশেষে নয়নজোড়া বন্ধ হয়ে যায়। রাস্তায় দুটো মানুষের এমন মর্মান্তিক দৃশ্য দেখে কেউ কেউ অজ্ঞান হয়ে যায়, আর কিছু মানুষ তাদের ছবি তোলা নিয়ে ব্যস্ত। সবাইকে দাঁড়িয়ে আছে, কারোর সাহস হচ্ছে না দুজনকে তুলে হসপিটালে ভর্তি করবে। এরপর হঠাৎ ভিড় ঠেলে একজন ঢুকে, এরপর আহত ব্যক্তির মুখ দেখে সে মুহূর্তে দিশেহারা হয়ে যায়।
এই তোরা দেখছিস কি, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স দাঁড় করা, ভাইকে হসপিটালে নিতে হবে। এই কেউ অ্যাম্বুলেন্সকে ফোন দে, আর রাস্তায় গাড়ি থাকলে নিয়ে আয়। রোহান, জলদি ভাইকে হসপিটাল নিতে হবে। রোহান আয়নের এমন আহত শরীরের দিকে তাকিয়ে তার রুহ কেঁপে ওঠে। মোবাইল বের করে ফোন করতে করতে রাস্তায় গিয়ে দাঁড়ায়। এর মধ্যে একটা মাইক্রোবাস আসতে দেখে ওটাকে দাঁড় করিয়ে আয়ন আর আয়েশাকে তুলে হাসপাতালে নিয়ে যায়। এরপর রোহান মুহূর্তে মামুনার মাহবুব বলে দেয় আয়ন অ্যাক্সিডেন্ট করেছে। আয়নের যখন জ্ঞান ফিরে সে চোখ খুলে দেখতে পায় পাশে ওর মা জেরিন বেগম আর বাবা মীর চৌধুরীকে। আয়নের খেয়াল করলো তার একটা চোখ খোলা, আর একটা কোথায় তা দেখার জন্য আয়ন হাত বের করতে যেয়ে খেয়াল করে বাম হাত নাড়াতে পারছে না। ডান হাত দিয়ে মুখে হাত বুলিয়ে দেখে মুখের ডান সাইডে চোখ সহ পুরো ব্যান্ডেজ করা। আয়নের চোখ খুলতে দেখে জেরিন বেগম আয়নের দিকে ছুটে আসে। এরপর আয়নের পাশে বসতে বসতে বলল, কেমন লাগছে বাবা? কেন যে দেশে আসলি তোদের চিন্তায় আমার ঘুম হয় না। আয়ন জেরিন বেগমের কথা শুনে খানিক চোখ বন্ধ রেখে আশেপাশে তাকিয়ে বলল, আয়েশা কোথায় মা? ও ঠিক আছে তো? জেরিন বেগম ছেলের মুখ থেকে আয়েশার নাম শুনে মুহূর্তে কালো মেঘে ছেয়ে গেল তার মন। কিছুটা রাগী ভাব নিয়ে তেতো কণ্ঠে বলে উঠল, পেটের বাচ্চাটা মারা গেছে, ডাক্তাররা অপারেশন করে বাচ্চাটা নিয়ে নিছে। তবে ওই খানকি মেয়েটা মরে নাই এখনো। ডাক্তাররা 72 ঘন্টা সময় দিছে, এর মধ্যে যদি জ্ঞান না ফিরে তাহলে কোমায় চলে যেতে পারে, না হলে মরা ছাড়া কোনো গতি নাই। আর ডাক্তারদের হাতেও কিছু করার নাই। আর ওই বস্তির মেয়েটাকে নিয়ে তোর এত চিন্তা কেন? তোর ওই বোবা মেয়েটাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি ওই মেয়ের থেকে সুন্দর সুশিক্ষিত মেয়ে তোর জন্য বউ করে আনবো। ওই বোবা মেয়ের নাম যেন মুখে না নিস। আয়ান জেরিন বেগমের কথা শুনে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। তার মা এমন কেন সে কোনোভাবে কিছুতেই মেলাতে পারে না। মামুনকে তো ভালোবাসে, স্নেহ আদর সব কিছু ওকে করে, আমার বেলাতে কেন এমন করে? উনি সত্যি আমার মা, না আমাকে দত্তক নিছে? আয়ান কিছু না বলে চোখ বন্ধ করে শুয়ে থাকে। দীর্ঘ একটা শ্বাস নিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, আল্লাহ তুমি আমার বউকে বাঁচিয়ে দিও, ওকে ছাড়া আমি অচল হয়ে যাব। আল্লাহ, আমি আমার পাখিটাকে ছাড়া তোমার কাছে আর কিছু চাই না। তুমি আমার পাখিটাকে আমার কাছে ফিরিয়ে দাও। দরকার হলে আমার জীবনটা নিয়ে আমার প্রিয়তমাকে বাঁচিয়ে দাও। ও সুস্থ হলে আমি ঠিক মতো নামাজ আদায় করব, চেষ্টা করব সব খারাপ কাজ থেকে দূরে থাকতে। শুধু তুমি আমার পাখিটাকে বাঁচিয়ে দাও আল্লাহ। আয়ানের চোখ দিয়ে আষাঢ় মাসের বৃষ্টির ন্যায় অনবরত পানি পড়তে লাগলো। আয়ান মনে মনে আল্লাহর কাছে আয়েশাকে ভিক্ষা চাইছে। জেরিন বেগম আয়েশার প্রতি আয়ানের এমন ভালোবাসা দেখে রাগে দুঃখে গজগজ করতে করতে রুম থেকে বের হয়ে গেল। জেরিন বেগম গিয়ে মাহবুব আলমকে বলল, আয়নের জ্ঞান ফিরেছে, আপনারা চাইলে ভিতরে গিয়ে ওর সাথে কথা বলতে পারেন। জি আপা, ধন্যবাদ। মাহবুব আলম হচ্ছে মধু সিদ্দিক গ্রামের চেয়ারম্যান। আয়ন গতকাল বাড়িতে আসবে সেটা শুধুমাত্র উনি জানতো, কিন্তু রাতে এত বড় দুর্ঘটনা ঘটে যাবে উনি কল্পনাও করেনি। রাতে যখন আয়নের অ্যাক্সিডেন্টের কথা শুনে সাথে সাথে হসপিটালে চলে আসে। দীর্ঘ 12 ঘন্টা অপেক্ষার পর আয়নের সাথে কথা বলতে পারছে। আয়ান মাহবুব আলমকে দেখে উঠতে চাইলে মিজান দৌড়ে গিয়ে আয়ানকে ধরে ফেলে। আয়ান মিজানের সাহায্য নিয়ে আদর্শ হয়ে বসে। এরপর মাহবুব আলমকে উদ্দেশ্য করে, ভাই আপনি কখন আসলেন? আর কষ্ট করে এখানে আসতে গেলেন কেন? মাহবুব আয়ানের পাশে বসে এরপর আয়ানকে ভালো করে দেখে হেসে দেয়। এরপর, আসতে না আসতে দুর্ঘটনা, কি ভাগ্য তোমার। এমন হবে জানলে তো কখনোই আসতে বলতাম না। আমি গতকাল রাত আসছিলাম, ডাক্তাররা বলেছে তোমার জ্ঞান ফিরতে সময় লাগবে, তাই রাতে বাড়ি চলে গিয়েছিলাম। আর এদিকে দুপুরে 12টার সময় আসছি। ভালো করছেন। ফিরোজ ভাই জানে নাকি আমি আসছি? উনি ঢাকায়, এজন্য আসতে পারেনি। 2-1 দিনের মধ্যে হয়তো উনিও আসবে। এখন কেমন লাগতেছে তোমার? আপনারা পাশে থাকলে খারাপ থাকি কেমনে ভাই? এখন যেহেতু পাশে আছেন একদম ভালো হয়ে গেছি। মাহবুবের সাথে আসা 2 জনের মধ্যে রিফাত নামক ছেলেটা বলে উঠল, ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, মাঠে নামতে হবে আবার। কিছু পাগলা গরু গোয়াল ছেড়ে পালিয়েছে, তাদের ঠিক করতে হবে। মাহবুব রিফাতকে থামিয়ে দিয়ে, এই সময় এসব না, ও আগে সুস্থ হয়ে উঠুক, এরপরে সব হবে। সমস্যা নাই, তোরা রেডি থাক, আমি সুস্থ হয়ে আসতেছি। আর মিজান, তোর কি খবর? তুই তো দেখি ভাইকে ভুলে গেলি একেবারে। কি যে বলো না ভাই, তুমি দেশে ছিলে না, তাই নেটওয়ার্ক ডিসকানেক্টেড ছিল। এখন থেকে আবার আগের মিজানকে দেখতে পাবেন, আপনার পাগলা মিজানকে। মাহবুব মিজানের কথা শুনে মুচকি হেসে আয়নের পাশ থেকে উঠে বলে, আচ্ছা আয়ান আমি যাচ্ছি, কাজ আছে একটু।
আর তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় সোজা আমাকে ফোন দিবে। আর আমি ডাক্তারদের বলে দিয়েছি যাতে একটু ভালোভাবে তোমাদের দেখাশোনা করে। মাহবুব চলে যেতে মিজান এসে আয়নের পাশে বসে। আয়ন মিজানকে উদ্দেশ্য করে, তুই যাসনি কেন মাহবুব ভাইয়ের সাথে? আমি এখন থেকে তোমার সাথে আছি ভাই, তুমি সুস্থ না হওয়া পর্যন্ত যাচ্ছি না। তোর মায়ের অসুখটা এখন কেমন হয়েছে, নাকি আগের মতো আছে? আয়নের মুখ থেকে মায়ের কথা শুনে মিজান চুপ করে থাকে। আয়ন মিজানের মাথায় চাপড় মেরে বলল, চুপ কেন, বল কি হয়েছে? আর মন খারাপ করছিস কেন? মা এখন বেঁচে নেই ভাই, তুমি দুবাই যাওয়ার 3 মাস পরে মা মারা যায়। আচ্ছা মন খারাপ করিস না, আমি আসছি না এখন, আর এখন থেকে তুই আমার সাথে থাকবি। আয়নের কথা শুনে মিজান মুচকি হেসে বলে, তুমি না বললেও আমি থাকতাম ভাই। জেরিন বেগম 23 নম্বর ওয়ার্ডে যেখানে আয়নকে রাখা হয়েছে ওখানে থেকে বের হয়ে সামনে তাকিয়ে দেখে মামুন রিসিপশনিস্টের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল টিপছে আর পাশে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের সাথে ইশারায় কথা বলছে। জেরিন বেগম মামুনের পাশে গিয়ে, মামুন এদিকে আয় তো। জেরিন বেগম মামুনকে কথা বলতে না দিয়ে মামুনের হাত ধরে কোলাহল থেকে বের হয়ে নিরিবিলি একটা জায়গায় গিয়ে দাঁড়ায়। মামুন খানিকটা বিরক্তি ভাব নিয়ে, কি হয়েছে মা, এখন গরুর মতো টেনে নিয়ে আসলে কেন? আয়ান এখানে নিজে থেকে আসেনি, এমপি ফিরোজ হাসান আর চেয়ারম্যান মাহবুব মিলে ওকে নিয়ে আসছে। তোমার পাগল ছেলের কাজ মারামারি করা, খুন খারাপি করা, তাই হয়তো কাউকে খুন টুন করার জন্য নিয়ে আসছে। এটা আমাকে বলতেছো কেন? তোর কি মনে ডর ভয় নাই? ওই খানকি মেয়েটা যদি আয়নকে কোনোভাবে তোর নাম বলে দেয় কি হবে জানিস? তোকে আয়ন জ্যান্ত মাটি দিয়ে দিবে। ও কেমন তুই তো জানিস। মায়ের কথা শুনে ভয়ে মামুনের কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। সত্যি তো, ভাই যদি জানে ওর ফুলটাকে আমি নষ্ট করেছি, আমি ওর ফুলের মধু খেয়েছি, তাহলে তো আমাকে, না না, এর আগে আমাকে কিছু করতে হবে। মামুন ভয়ে ভয়ে, মা শেষবারের মতো তোমার এই ছেলেটাকে বাঁচিয়ে দাও মা, এই মেয়েকে যেভাবে হোক তুমি সরিয়ে দাও। আজকের পর থেকে তোমার সব কথা শুনবো, তুমি যেভাবে বলবে সেভাবে চলবো, কোনো মেয়ের দিকে কোনো নজর দিব না। মা তোমার ছোট বাচ্চাটাকে এবারের মতো বাঁচিয়ে দাও। মামুন জেরিন বেগমের পা ধরে কান্না করছে। জেরিন বেগমও ভয় পাচ্ছে কিছুটা। তার বড় ছেলে যে পরিমাণ রাগী, মাথায় রাগ উঠলে মা বাবাকেও ছাড়বে না। জেরিন বেগম নিচ থেকে মামুনকে তুলে, শোন, তুই একটা নার্স জোগাড় কর, টাকা যত লাগে আমি ব্যবস্থা করব। এই সুযোগটা কাজে লাগাতে না পারলে আর কখনো পারবো না। তুই বসে না থেকে তাড়াতাড়ি একটা নার্স খুঁজে দেখ। আয়ান এক নজর আয়েশাকে দেখতে না পারা পর্যন্ত মনে শান্তি পাচ্ছে না। তার মনে হচ্ছে বুকের উপর ভারী কিছু চেপে বসে আছে। হাত পাগুলো নাড়াতেও ভীষণ কষ্ট হচ্ছে। আয়ান আর মিজান ছাড়া তাদের কেবিনে তৃতীয় কোনো ব্যক্তি নাই। কেবিনের উত্তর দক্ষিণ দুদিকে জানালা আছে, মৃদু মৃদু বাতাস বইছে ভিতরে। আয়নের এমন শান্ত পরিবেশেও শুয়ে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে। আয়ন মনে মনে ভাবলো, গতকাল রাতে দ্বিতীয় গাড়িতে অ্যাক্সিডেন্ট করার পর আমাদের এখানে নিয়ে আসলোটাকে। আয়ন চোখ বন্ধ করে আছে, কিন্তু মাথায় বারবার প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। শেষমেশ জিজ্ঞেস করেই ফেললো, মিজান, গতকাল রাতে আমি আর তোর ভাবি অ্যাক্সিডেন্ট করার পর আমাদের এখানে নিয়ে আসলো কে? রোহান আর করিম আপনাদের এখানে নিয়ে আসছে কেন ভাই, কোনো সমস্যা হয়েছে? ও, ওরা কোথায় এখন? জানি না। আয়ন কিছু সময় চুপ থেকে গতকাল রাতের কথা ভাবতে লাগলো। অ্যাক্সিডেন্ট করায় রাস্তার গাড়ি তেমন একটা ছিল না। আমার যখন রাস্তায় পড়েছিলাম তখন রাস্তার মাঝে কিছু সময়ের জন্য গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছিল। আর আমি তো আয়েশাকে নিয়ে যাওয়ার সময় পাশেও কোনো গাড়ি দেখিনি। তাহলে হঠাৎ কোত্থেকে ওই গাড়িটা আসলো? এত বড় রাস্তায়, আমি তো তখন রাস্তার এক পাশে ছিলাম। তাহলে ওটা গাড়ি অ্যাক্সিডেন্ট নাকি আমাকে মারতে চেয়েছিল? মিজান, গতকাল রাতে আমরা যে দুটো গাড়িতে অ্যাক্সিডেন্ট করি ওগুলোর ড্রাইভার কোথায়? ওদের পাওয়া গেছে নাকি? ভাই, প্রথমজনকে পুলিশ ধরে নিয়ে গেছে, কিন্তু কিন্তু কি শেষজন কোথায়? ভাই, ও পালিয়ে গেছে, কেউ ওকে দেখতে পর্যন্ত পারেনি। আয়ান মনে মনে যেটা সন্দেহ করলো সেটা যে সত্যি হয়ে যাবে ভাবতে পারেনি। ও দেশে আসবে মাহবুব ছাড়া তো কেউ জানে না। তাহলে কে করিয়েছে অ্যাক্সিডেন্টটা? আয়ান চুপচাপ ভাবতে লাগলো, দ্বিতীয় ব্যক্তিটাকে? কার এত বড় সাহস হয়েছে আমাকে মারার জন্য গাড়ি পাঠায়? শুধু একবার বিছানা থেকে উঠে নেই, এরপর তোদের বুঝাবো। আয়ান বেড থেকে উঠতে মিজান এসে ধরে, ভাই কোথাও যাবেন নাকি? আয়েশাকে এক নজর দেখতে হবে, আমি ওকে না দেখে বিছানায় শুতে পারছি না, আমাকে একটু নিয়ে চলতো। ভাই, আপনি এখনও ঠিকভাবে হাঁটতে পারছেন না, একটু রেস্ট নেন। ডাক্তাররা আয়েশা ভাবির পাশে কাউকে যেতে দিচ্ছে না, আর আপনিও দুর্বল। তুই আমাকে নিয়ে চলতো, আমি যেটা বলছি ওটা কর, ডাক্তারের গোষ্ঠী কিলাই। আচ্ছা ভাই, আসেন।
আয়ান কোনো রকম মাটিতে পা রেখে এক হাত মিজানের কাঁধে দিয়ে ইমার্জেন্সি রুমের দিকে যেতে পা বাড়ালো। এদিকে মামুন টাকার লোভ দেখিয়ে একটা নার্স ঠিক করলো, তাকে ভরসা দিল যদি কাজটা করতে পারে নগদে 5 লাখ টাকা, আর সাথে ওর সেফটির জন্য যা যা করা লাগে মামুন সব করবে। ও শুধু কোনো মতে আয়েশাকে মারতে পারলে হবে। এদিকে নার্সও 5 লাখ টাকার লোভে দেরি না করে ওটির দিকে হাঁটা দিল। ওখানে দায়িত্বরত কেবিনে থাকা মেয়েটা তার ফ্রেন্ড, তাই কোনো প্রকার না ভেবে কাজটা সে করতে পারবে ওটা মামুনকে আশ্বাস দিল। মামুন কিছুটা চিন্তিত, এই মেয়েটার উপর বাচ্চা মরা নির্ভর। যদি মারতে না পারে তখন কি হবে, মামুন কি করবে ভেবে পাচ্ছে না। আয়ান মিজানের কাঁধে ভর দিয়ে আয়শার রুমের দিকে যেতে লাগলো। হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু মন মানছে না। তার মনে হচ্ছে তাকে ছাড়া তার পাখি খুব কষ্ট আছে। যদি কোনো বিপদ আপদ হয়, কোনো রকম ধীরে ধীরে পা পেলে আয়ান সামনে এগোচ্ছে। নার্সটা ঝটপট লিফট বেয়ে উপরে উঠে আয়শার কেবিনে ঢুকলো। ওখানে দেখলো তার ফ্রেন্ড ধারা, তাই মনে মনে কিছু খুশি হলো। এরপর মুচকে হেসে বলল, ধারা, তোকে দেখে তো অনেক ক্লান্ত মনে হচ্ছে। কি রাতে ঘুমাসনি নাকি? তাই একটু। আবিরের সাথে কথা বলতে বলতে রাত হয়ে গেছিল কাল। আর মিহি, তুই এখানে কি করিস? তোর তো 13 নম্বর রুমে থাকার কথা। তবে কিছু হবে না, ওখানে তুই যা। একজন আমাকে কিছু টাকা দিয়েছে এই মেয়েটার বেশি বেশি করে খাতির যত্ন করার জন্য। তুই আমারটাতে যা, রাতে তোর জন্য স্পেশাল কিছু থাকবে। না রে বাবা, ডিরেক্টর যদি জানতে পারে খবর করে ছাড়বে। আমি এত রিস্ক নিতে পারবো না। আর আমাকেও কিছু খাওয়াতে হবে না, তোরটাতে তুই যা। আরে ধারা, যা তো, পাগলামি করবি না একদম, তোকে পরে সব বলবো। মিহি কোনোভাবে ধারাকে বুঝিয়ে শুনিয়ে বের করে একটু রিল্যাক্স হলো। বড় করে একটা নিঃশ্বাস নিল। এরপর মনে মনে প্ল্যান করতে লাগলো কিভাবে কাজটা করবে। রুমে সিসি ক্যামেরা আছে, রোগীর কিছু হলে পাশের সেক্টর থেকে বাকি নার্সরা চলে আসবে। এই হসপিটালে সিকিউরিটি গার্ড খুব শক্ত। মিহি রুমের মধ্যে পায়চারি করতে লাগলো, কি করে করবে। এদিকে মামুনকেও মিহি কথা দিয়ে ফেলেছে। অন্যদিকে মিহির বয়ফ্রেন্ড তাকে টাকার জন্য চাপ দিচ্ছে, টাকা না দিলে তাদের রুম ডেটের ভিডিও ভাইরাল করে দিবে। মিহির বয়ফ্রেন্ড ভিডিওর পরিবর্তে ওর থেকে 3 লাখ টাকা চাইছে, যদি না দেয় ভিডিও ভাইরাল করার হুমকি দিচ্ছে। তাই নিজের ইজ্জত খোয়ানোর ভয়ে মামুনের কথায় রাজি হয়ে যায়। মিহির তার মোবাইলটা বের করে সিসিটিভি ক্যামেরার সামনে বসা জারিফকে ফোন দেয়। মিহির প্ল্যান মোতাবেক জারিফকে কিছু না কিছু বলে ব্যস্ত করে রাখবে। এর মধ্যে আয়েশাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলবে। মিহি যেই ভাবা সেই কাজ। ইমুতে গিয়ে জারিফকে ভিডিও কল দিল। এদিকে জারিফ বসে বসে কফি খাচ্ছিল আর গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল হেসে হেসে। এর মধ্যে মিহির ফোন আসতে জারিফ মুচকি হেসে মনে মনে ভাবলো, আজ রাতে ও মনে হয় সুযোগ পাবো। আহা, এমন 2-1টা মেয়ে বন্ধু থাকলে বিয়ে করা লাগবে না। উফ। জারিফ ফোন রিসিভ করার সাথে সাথে ওদিক থেকে মিহি বলে উঠল, কাল রাতে তোমাকে যে ছবিগুলো পাঠাইছি ওগুলো ভালোভাবে দেখে বলো আমার শরীরে কোথায় কয়টা তিল আছে। যদি বলতে পারো তাহলে সামনে 3 রাত তোমার সাথে থেকে অনেক মজা করব। মেঘ না চাইতে বৃষ্টি, এমন কিছুর অপার করবে জারিফ ভাবেনি। আর শরীরে কোথায় কয়টা তিল এটা বের করতে কষ্টের কি। জারিফ খুশিতে বাকবাকুম হয়ে বলল, বলো কি সত্যি 3 রাত করতে পারবো? হ্যাঁ রে বাবা, আগে যেটা বলছি ওটা করে দেখাও, এরপরে পাবে। যদি না পারো তাহলে আজকের পর থেকে আমাকে আর তোমার ধারে কাছেও দেখবে না। আমি কিন্তু জানি আমার শরীরে কোন কোন জায়গায় কয়টা তিল আছে, তাই মিথ্যা বলার চেষ্টা করবে না। জারিফ মিহির সাথে কথা বলা অবস্থায় রাতের দেওয়া সব ছবি ঝুম করে টেনে টেনে দেখতে লাগলো। এদিকে মিহির সময় নষ্ট না করে দরজার সামনে গিয়ে পর্দাটা টেনে দিয়ে 9-6 ভেবে দ্রুত আয়শার দিকে এগিয়ে গেল। এরপর আয়শার মাথার নিচ থেকে বালিশটা নিয়ে যেই না মুখ চেপে ধরবে এমন সময় কেউ দরজায় নক করলো। মিহি বিরক্ত হয়ে আগের মতো আয়শাকে ঠিক করে রেখে দরজা খুলে দেয়। আয়ান আর মিজান ভিতরে ঢুকতে মিহির মুখ দেখে আয়ানের কেমন যেন লাগলো। এদিকে মিহি ভয়ে ভয়ে মুখে কোনো রকম হাসি রেখে কথা বলে বের হয়ে যেতে নিল। মিজান, এই মেয়েকে কেমন যেন লাগছে, ওকে ধর। আয়নের মুখ থেকে এমন কথা শুনে ভয়ে মিহি রুমের দরজা খুলে দৌড় দেয়। অমাবস্যা চাঁদের মতো উজ্জ্বল মুখশ্রী, কাজল কালো চোখ, চিকন চিকন গোলাপি ঠোঁট। আয়ান আয়শার পাশে বসে এক মনে চুপচাপ দেখছে। ইচ্ছে করছে একটু ছুঁয়ে দেখতে। এই মুখের দিকে তাকালে আয়ান যেন নিজের জগৎ থেকে হারিয়ে যায়। এই মায়াবী চাঁদ মুখখানা 1000 বছর ধরে দেখে ও মনের পিপাসা মিটবে না। প্রথম যেদিন আয়ান আয়শার মুখ দেখে আয়ান তখন অবাক হয়ে দেখছিল, এত সুন্দর কোনো মেয়ে হতে পারে। আয়ানের দেখা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হচ্ছে আয়শা।
আয়ান সেদিন রাতে আয়শার মায়ের মৃত্যুদেহ নিয়ে বাড়ি না গিয়ে মিজানের বাসায় চলে যায়। ওখানে মিজানের মায়ের সাহায্য নিয়ে আয়শার মাকে দাফন করে। সারাদিন আয়শা মিজানের মাকে জড়িয়ে ধরে কান্না করেছিল। মিজানের মাও আয়ানের থেকে সব শুনে আয়শাকে নিজের মেয়ে মনে করে বুকে টেনে নিল। এদিকে আয়ান দুদিন ধরে বাড়ি না যেতে জেরিন বেগম নানা রকম প্রশ্ন করতে লাগলো। রাতে মিজানের মায়ের হাতের রান্নাকে আয়ান আয়েশাকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। দুজন ঘরে ঢুকতে বাধা হয়ে দাঁড়ায় জেরিন বেগম। তোর সাথে মেয়েটাকে আর এত রাতে আমাদের বাড়ি নিয়ে আসলি কেন? মা, তোমাদের বাড়ি মানে কি? আমারও তো বাড়ি নাকি? তোর বাড়ি না ওটা কখন বললাম আমি? আমাদের মধ্যে তুইও তো পড়িস। এখন রাত হয়ে গেছে, সকালে উঠে বলবো। এখন সামনে থেকে সরো, রুমে যাব। এত রাতে আমি কোনো অচেনা মেয়েকে আমার বাড়িতে জায়গা দিতে পারবো না। তুই ওকে যেখান থেকে নিয়ে আসলি ওখানে দিয়ে আয়। আয়ান জেরিন বেগমকে কি বলবে বুঝতে পারছে না। আয়শাকে কোথায় নিয়ে যাবে? আমি ছাড়া তো এই মেয়ের কেউ নাই। আর ওর মাকে ও কথা দিয়ে আসছি, ওকে আগলে রাখবো। কি বলবো মাকে? এইসব শুনলে যদি উল্টো কিছু মনে করে তখন কি হবে? যদি এই রাতের বেলা বের করে দেয় তখন কি করব? না, কিছু একটা বলে মানাইতে হবে। কি বলা যায়, কি বলা যায় ভাবতে লাগলো। আয়ান কিছুক্ষণ চুপ থেকে, ও আছে না কেউ না, তোমার বৌমা, তাই আমি এখানে নিয়ে আসছি। আর আমি যেখানে থাকবো আমার বউও সেখানে থাকার কথা। আয়ানের মুখ থেকে এমন কথা বের হতে আয়শা বিস্ময় চোখে আয়ানের দিকে তাকিয়ে আছে। আয়শার ভয়ে বুক ধড়ফড় করছে। কি বলছে উনি? মুখ ফুটে কিছু বলবে তাও পারছে না, হাত পা নিষ্পিস করছে। শেষে সব কিছু আল্লাহর হাতে তুলে দিয়ে মাথা নুয়ে শক্ত পিলারের মতো দাঁড়িয়ে আছে। কী বা বলবে? এদিকে আয়নের মুখে এমন কথা শুনে জেরিন বেগমের মাথায় আকাশ ভেঙে পড়ে। কত স্বপ্ন, কত আশা, ছেলেকে কোটিপতির মেয়ে বিয়ে করাবে, বেশি করে যৌতুক নেবে, সব স্বপ্ন আশা মিশে যেতে দেখে চিৎকার করে মীর চৌধুরীকে ডাকে, এই তোমার ছেলে কি করছে দেখো। এত রাতেও আসে না, একটা মেয়ে নিয়ে এসে বলে সে নাকি তার বউ। তাড়াতাড়ি আসো। মীর চৌধুরী জেরিন বেগমের উচ্চ আওয়াজের ডাকে সাড়া দিয়ে রুমে থেকে দ্রুত পায়ে হেঁটে ড্রয়িং রুমে আসে। এসে দেখে দরজার চৌকাঠে আয়ান একটা মেয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। মীর চৌধুরী কিছুটা অবাক হয়ে তাদের সামনে গিয়ে, আয়ান, কে মেয়ে? আগে কখনো কিছু বললি না, হঠাৎ করে এসব কি? আমাদের না জানিয়ে কাজটা কি ভালো হয়েছে? খুলে বল সব কিছু। ও আমার স্ত্রী, এছাড়া আর কিছু বলার নাই। রাত হয়েছে অনেক, ঘুমাবো আমরা। তুই আমাদের না বলে বিয়ে করছিস, এখন ওকে ঘরে নিয়ে এসে আরও বড় গলায় কথা বলছিস। এত সাহস কে দিয়েছে তোকে? শুধু শুধু কথা বাড়াবে না তো বাবা। আমার বউয়ের দরকার, তাই বিয়ে করে নিয়ে আসছি। এখন তোমাদের ঘরে রাখলে রাখো, না হলে চিরকালের জন্য চলে যাচ্ছি, আর আসবো না কখনো। আয়নের কথা শুনে জেরিন বেগম আর মীর চৌধুরী দুজনে অবাক হয়। কোথায় তারা হুমকি ধমকি বকাঝকা করবে তা না, এখন উল্টো তাদের হুমকি দিচ্ছে। মীর চৌধুরী পরিস্থিতি সামাল দিতে শান্ত কণ্ঠে বলল, আচ্ছা জেরিন, বাদ দাও তো, যা হওয়ার তো হয়ে গেছে, এখন কিছু করার নাই। তুমি শান্ত হও, আর বৌমা মুখের নিকাবটা খুলো, আমরা একটু দেখি আমার বৌমা কেমন। আয়শা আস্তে আস্তে মুখের উপর থেকে নিকাবটা সরাতেই জেরিন বেগমের মন গলে ঠান্ডা হয়ে গেল। তার পুত্রবধূ এত সুন্দর হবে ভাবতেও পারেনি। এ তো যেন ছেলে পরি ধরে নিয়ে আসছে। মীর চৌধুরী দেখা মাত্র বলে উঠল, মাশাল্লাহ, আমার বৌমাকে পছন্দ হয়েছে। তোমার কিছু বলার আছে নাকি? জেরিন বেগম কিছু না বলে খুঁটিয়ে খুঁটিয়ে আয়েশাকে দেখছে। আয়ান প্রথমবারের মতো আয়েশাকে দেখে বড়সড় একটা ধাক্কা খায়। এ তো কোনো মেয়ে না, মনে তো হচ্ছে আসমান থেকে কষে পড়া ছোট্ট একটা তারা, যার আলোতে মীর চৌধুরীর বাড়ি আলোকিত হয়ে গেছে। ঘরের সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে গেল। আয়শা একটু চোখ তুলে তাকাতেই দেখে আয়ান তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আয়শা লজ্জায় মাথা নুয়ে দাঁড়িয়ে থাকে। ইচ্ছে করছে তার মাটি দুভাগ করে তার ভিতরে গিয়ে চুপটি করে বসে থাকতে। আয়ানের এমন তাকিয়ে থাকা দেখে জেরিন বেগম আয়ানের গালে আলতো করে চড় মারে। হুঁশ ফিরতে লজ্জায় তখন আয়ানের মাটির ভিতর ঢুকে যেতে ইচ্ছে করছিল। ভাই, আপনি একবার বলেন, এখনই এই খাটাকে গাছে ঝুলিয়ে দিচ্ছি। মিজানের এমন কথা শুনে আয়ান ভাবনা থেকে ফিরে আসে, এক পলক আয়শার দিকে তাকিয়ে। এই মেয়েকে নিয়ে আসার সময় হাসপাতালে সবাই দেখছে নাকি? দেখছে না মানে? ওকে সবার সামনে দিয়ে ঘাড় ধরে কুত্তোর মতো টেনে নিয়ে আসছি। আমার সাহস হয় কি করে আমার ভাবির দিকে নজর দেওয়ার? ভাই, একবার বলে দেখো কি করি। মেহি কান্না করতে করতে একাকার। মিজানের এমন শক্ত হাতে ওর গর্দানটা যেন এক্ষুনি ভেঙে যাবে। মিজান মিহির এক হাত আর গর্দান শক্ত করে ধরে আছে। মিহি অন্য হাত দিয়ে নিজেকে ছাড়াতে ব্যর্থ চেষ্টা করে চলেছে। এদিকে মিহিকে এমন সারের মতো টেনে হিঁচড়ে নিয়ে আসতে দেখে হসপিটালের সবাই তাদের পিছু পিছু আয়নের সামনে এসে হাজির। আস্তে আস্তে রুমের মধ্যে লোকজন বাড়তে লাগলো। এর মধ্যে হাসপাতালের ম্যানেজার এসে হাজির।
মিহিকে মিজানের হাতে ওভাবে দেখে কিছু হতভম্ব হয়ে গেছে। এদিকে মিহির বান্ধবী ধারা এসে মিজানের থেকে মিহিকে ছাড়াতে নিলে, যেখানে ছিলি ওখানে দাঁড়িয়ে থাক, বেশি তেড়িমেড়ি করলে এক কূপে কল্লা ফেলে দেব। মিজানের ধমক শুনে ধারা ভয়ে চুপসে যায়, কিন্তু ম্যানেজার রফিক সাহেব মিজানের দিকে ক্ষিপ্ত গতিতে এগিয়ে এসে, এই ছেলে, তোমার সাহস কি করে হয় আমাদের স্টাফদের লাঞ্ছিত করার? ওর ঘাড় থেকে হাত সরাও, তোমাকে আমি জেলে দিব। তোমাদের গুন্ডামি আমি ছুটাচ্ছি, দাঁড়াও, এক্ষুনি পুলিশ আসবে। শালা তোর পুলিশের পুমারি, এখন কল দে, 2 মিনিটের মধ্যে যেন হাসপাতালে এসে পৌঁছে, না হলে আজ এই মেয়েকে জানে মেরে ফেলবো। তোদের দেখা ছাড়া তখন কিছু করা থাকবে না, কল দে তাড়াতাড়ি। মিজান একটু বেশি উত্তেজিত হতে আয়ান ভাবলো এই মুহূর্তে মিজানকে না আটকালে কিছু জানার আগে এই মেয়েকে মেরে ফেলবে ও, তখন কাহিনীটা বড় হয়ে যাবে আরও। ওই চুপ কর তুই, আমি তো তোর সামনে আসি তো, নাকি নাকি এখন আমার থেকে বড় হয়ে গেছিস আর আমার সামনে বড় গলায় কথা বলতেছিস, কি ব্যাপার? আয়নের এমন কথা শুনে সবার নজর মিজানের দিকে সরে আয়নের দিকে পড়ে। এক হাত লটকানো, মুখের এক পাশে ব্যান্ডেজ করা। এরপরও আওয়াজের তেজ দেখে সবাই কিছুটা বিস্মিত হয়ে আয়ানের দিকে চেয়ে আছে। এবার আয়ান বলল, এই মেয়ে আমার স্ত্রীর ক্ষতি করতে চেয়েছিল। আমরা যখনই এই রুমে ঢুকি এই মেয়েকে কেমন যেন বিরক্ত লাগছিল, চোখে মুখে কিছুটা রাগের ছাপ দেখা যাচ্ছিল। তাই কিছুটা সন্দেহের বসে এই মেয়েকে যখন ধরতে বলি, মেয়েটা পালিয়ে যেতে চেষ্টা করে। তাই আমার অর্ডারে আমার ছোট ভাই ওকে ধরে নিয়ে আসছে। এখন কারো কিছু বলার থাকলে আমাকে বলতে পারেন, সমস্যা নাই। আয়নের কথা শুনে রফিক সাহেব মনে মনে ভাবতে লাগলো, এই ছেলের চামচা যদি এত রাগ দেখায়, ওর উস্তাদ না জানি কেমন হয়। কিন্তু আমাকে এখন সব কিছু সামাল দিতে হবে। দিহান চৌধুরী যতক্ষণ না আসে আমাকে সামলাতে হবে। হসপিটাল থেকে কথাটা বাইরে যাওয়ার আগে কিছু করতে হবে। এই কথা যদি বাইরে ফটক হয়, পুরো হসপিটালের বদনাম হয়ে যাবে। রফিক সাহেব ছুটে আসে আয়নের কাছে। আপনি না জেনে না বুঝে কারো উপর এভাবে দোষ চাপাতে পারেন না, এটা অন্যায়। আয়ন বসা থেকে উঠতে মেরুদণ্ড ব্যথা লাগে। সূচক শব্দ করে কিছুক্ষণ ঝিম মেরে বসে থাকে। এরপর ডান হাতটা একবার মুষ্টিবদ্ধ করে আবার খুলে এরকম কিছুক্ষণ করে। পর মুখে মুচকে হাসি রেখে রফিক সাহেবের দিকে তাকিয়ে, আমার চোখ কখনো মিথ্যা বলে না। এই মেয়ের মুখ দেখে আমি বুঝে গেছি ও কি করতে চলছিল। আর প্রমাণ আমাদের হাতে নেই, ওটা আপনাদের হাতেই। প্রমাণ আমাদের হাতে মানে? মজা করেন আমাদের সাথে? প্রমাণ ছাড়া কাউকে দোষী করতে পারবেন না। আর আপনাদের যদি এতই অনিরাপদ মনে হয়, আপনারা আমাদের হসপিটাল থেকে যেতে পারেন। রফিক সাহেবের মুখ থেকে এমন কথা শুনবে আয়ন আশা করেনি। এত বড় অপমান করবে আয়ন ভাবতেও পারেনি। সবাই রফিক সাহেবের কথা মতো হ্যাঁ সূচক আওয়াজ করলো। আয়ন মনে করছিল ম্যানেজার খুবই বুদ্ধিমান, চতুর লোক। এখন ওনাকে দেখে আয়নের কথা বলার মতো ভাষা চলে গেছে। আয়ন কষ্ট করে বসা থেকে উঠে রফিক সাহেবের সামনে গেল। এরপর শার্টের কলারটা ঠিক করতে করতে, আমি তো ভাবছি আপনি চালাক চতুর, কিন্তু না, আমি ভুল ভেবেছিলাম। সে যাই হোক, আপনার বসকে বলবেন আমার সাথে দেখা করতে। অবশ্য আপনি না বললেও চলবে। হয়তো 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আপনার বস দিহান চৌধুরী চলে আসবে। আর আপনি এমনভাবে বের হয়ে যেতে বললেন আমার মনে থাকবে। আপনি গিয়ে আপাতত একটু রেস্ট নেন, আমি দেখছি এসব। আর বাড়াবাড়ি করবেন, আপনি আমার কথায় নাক না গলালে আমি খুশি হব। দেখছেন তো আমার বউটা খুব অসুস্থ, আপনাদের দরকার আমার বউটাকে সুস্থ করে দেওয়ার। কিন্তু না, আপনারা আরও ওকে মারতে চাইছেন। এখন আমার ভালোবাসার মানুষকে যদি কেউ মারতে চায়, আমি কি চুপ করে থাকবো বলুন তো? আপনারও বউ বাচ্চা আছে, ওদের প্রতি যত্নশীল হন। আর আমাকে যদি না চিনেন, আপনার বস আসলে জিজ্ঞেস করে নিন। ধন্যবাদ আপনাকে এতগুলো কথা মনোযোগ দিয়ে শোনার জন্য। আয়ন মুচকে হেসে রফিক সাহেবের কাছ থেকে সরে দাঁড়ায়। এরপর সবার উদ্দেশ্যে, আপনারা এখানে হইচই করে লাভ নাই। আমার পিছনে দেখছেন তো আমার বউটার কী অবস্থা, বাঁচবে নাকি সেটাও অনিশ্চিত। আপনারা দয়া করে কক্ষ ত্যাগ করুন। এই মেয়েটার সাথে আমাদের পার্সোনাল কিছু কথা আছে, আপনারা চলে গেলে ভালো হয়। আয়নের কথা মুখ থেকে বের করার আগে ধারা বলে উঠল, আপনি আমার ফ্রেন্ডকে ছেড়ে দেন। এরপর আমরা সবাই এখান থেকে চলে যাব, না হলে এখান থেকে কেউ এক পা নড়ব না। ও এই কথা, আচ্ছা আপনার কথাই রাখলাম। পরে যদি এই মেয়ের কোনো সমস্যা হয় তাহলে তার জন্য আপনিই দায়ী। এই মিজান ছেড়ে দে। মিজান মেয়েকে ছেড়ে দিয়ে আয়নের পাশে এসে দাঁড়ায়। জেরিন বেগম জামাই ছেলেকে নিয়ে ছাদে আলোচনা করছিল কেমনে আয়শাকে সরাবে। এদিকে সবার এত চেঁচামেচি হইচই শুনে জেরিন বেগম মীর চৌধুরী আয়শাকে রাখা রুমে চলে আসে। এসে দেখে কাহিনী শেষ হওয়ার পথে। মেয়েকে ছেড়ে দিতে ধারা এসে মেয়েকে টেনে নিতে চাইলে, তুই যা, আমার একটু কথা আছে ওনার সাথে।
মিহি আয়নের সাথে কথা বলবে শুনে ধারার গা দিয়ে আগুন জ্বলতে লাগলো। কি করবে বুঝে উঠতে পারছে না, যার জন্য সে চুরি করছে, এত কিছু করছে, শেষে নাকি ও যেতে চাইছে না। ধারা রাগে গজগজ করতে করতে, এই আপনার রুম থেকে বের হন, রোগীর সমস্যা হচ্ছে, বাইরে যান সবাই। ধারা এক প্রকার জোর করে রুমের মধ্যে থাকা সবাইকে বের করে দেয়। আয়ান আর মিজানকেও বের করে দেয়। আয়ান ও আর তর্কে না জড়িয়ে রুম থেকে বের হয়ে করিডোরে গিয়ে একটা চেয়ারে বসে। মিহি ও আয়ানের পিছু পিছু এসে আয়ানের সামনে দাঁড়ায়। আয়ান জানে এই মেয়ে কি বলবে, কি করতে আসছে, তাই মৃদু হেসে, মিজান তুই একটু দূরে যা, উনি মনে হয় কিছু বলবে। জি ভাই। এদিকে মিহি আয়নের পিছু আসতে দেখে মামুন ভয়ে কি করবে বুঝে উঠতে পারছে না। মামুন একটু দূরে দাঁড়িয়ে লক্ষ্য করে কি বলে ওরা। মিহি আয়নের সামনে মাথা নুয়ে বলতে শুরু করলো, আপনার ধারণা সত্যি, আমি আপনার স্ত্রীকে মারতে চেয়েছিলাম। আসলে আমি নিজের ইজ্জত বাঁচাতে এই পথ বেছে নিতে হয়েছে। আশ্চর্য, আপনার ইজ্জতের সাথে আয়শার কি সম্পর্ক? মেয়ে সব কিছু খুলে বলে। আয়নের পায়ে পড়ে কান্না করতে লাগলো। আয়ানও কি বলবে বুঝতে পারছে না। আয়ান মিহির মাথায় হাত দিয়ে, আপনি সেই ছেলের ছবিটা দেখান তো, আমি দেখব ব্যাপারটা। মিহি আয়নের কথা শুনে তড়িঘড়ি করে মোবাইল বের করে আয়নকে দেখায়। আচ্ছা আমি দেখছি ব্যাপারটা, আপনি টেনশন করবেন না। আর তার বদলে আমার বউকে একটু। আয়নকে কথা শেষ করতে না দিয়ে মিহি চোখের পানি মুছে, আচ্ছা আমি যথাসাধ্য চেষ্টা করব। আচ্ছা আপনি যে আয়েশাকে মারতে গেছেন, কে অর্ডার করছে আপনাকে সেটা তো বলেন নাই তো? মিহি আয়নের কথা শোনা মাত্র মুখে অন্ধকার নেমে আসে। যদি নাম বলে দেয় তাহলে পরে ওর কোনো ক্ষতি হবে না তো? মিহি আয়নের কথা শুনে ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাতে কিছুটা দূরে মামুনকে দেখা যায়। সে মনে কিছুটা সাহস জমিয়ে ভয়ে ভয়ে, ওই যে ব্লু কালারের শার্ট পরা দাঁড়িয়ে থাকা ছেলেটা বলেছে কাজটা করতে পারলে। আয়ান মিহির আঙ্গুলের ইশারা অনুসরণ করতে মামুনকে দেখে পায়ের তলার মাটি সরে গেল। নিজের কানকে যেন বিশ্বাস করাতে পারছে না। ও আমার আপন ছোট ভাই, ও কেন আয়েশাকে মারতে চাইবে? তাতে ওর কী লাভ? এরপর মিহি যা বলল শুনে আয়নের রাগে চোখ জোড়া রক্তিম হয়ে উঠল।